স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধিতা এমন এক সীমাবদ্ধতা যার কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা নানাভাবে সাধারণ মানুষের থেকে পিছিয়ে থাকে। তবে প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু মেধাশূন্য নয়, প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু প্রতিভাবন্ধী নয়, তাদেরও রয়েছে অদম্য প্রতিভা, অসাধারণ মেধা। তবে এই মেধার বিকাশে, প্রতিভার প্রকাশে প্রয়োজন পড়ে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সকলের সঠিক সাপোর্ট। যদি তারা পরিবার থেকে, সমাজ থেকে সঠিক সাপোর্ট পায়, প্রশিক্ষণ পায় যথাযথ, তবে তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে, তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এপিসোডে আমি আপনাদের সাথে এমন একজন তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির পরিচয় করে দিব, যার ছিল মারাত্মক সীমাবদ্ধতা, কিন্তু সঠিক প্রশিক্ষণ, পরিচর্যায় সে আজ নিজেকে সমাজের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, আমি এখন চলে যাব সেই বিশেষ সাহায্য সম্পন্ন বন্ধুটির বাসায় এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তার সাথে শুনবো আমার এই বিশেষ সাহায্য সম্পন্ন বন্ধু এবং তার পরিবারের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। থাকুন দর্শক আমার সঙ্গে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সানজিম কোথায়? ঘরে আছে, আসে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কি করছিলেন? পড়ালেখা করছে। পড়াশোনা করছে? আচ্ছা, সানজিমের সাথে কথা বলছি এখন, আমার কিন্তু খুব ভালো লাগছে। সানজিমের কেমন লাগছে? ভালো লাগছে না? সানজিম কি তাহলে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের উপর পড়াশোনা করছে? পড়াশোনার পাশাপাশি সানজিম আর কি করে? নহরের সাথে কাজ করো। আচ্ছা, তাহলে তো সানজিম অনেক কিছু করে। আমি বুঝতেই পারছি সানজিমের কথাটা স্পষ্ট না, তো সেক্ষেত্রে আপা আমি সানজিমের সম্পর্কে জানতে চাই, আপনি যদি আমাকে একটু জানান সানজিমের সম্পর্কে। আপা, আমরা একটু ড্রয়িং রুমে বসে কথা বলি। ঠিক আছে, চলেন আপা, চলো সানজিম। দর্শক, সানজিম আমাদেরকে তাদের ড্রয়িং রুমে নিয়ে এসেছে। আপা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমি নাজনীন নাহার। কি করছেন? আমি শিক্ষকতা করছি বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন একটা স্কুলে। কতদিন ধরে শিক্ষকতা পেশায় আছেন আপনি? প্রায় 17 বছর। সানজিমের বয়স কত এখন? এই 24-এ, সানজিম 25-এ পড়েছে এই সেপ্টেম্বরে। আপনার সন্তান মোট কজন? আমার দুটো সন্তান, সানজিম এবং সানজিমের একজন বোন আছে। আচ্ছা, সানজিমের ছোট না বড়? সানজিমের ছোট। সানজিম কি সুন্দর করে মায়ের কথা শুনছে, তাই না? মায়ের কি খুব ভক্ত সে? না, বাবার ভক্ত। বাবার ভক্ত কেন এত সানজিম, একটু শুনি প্রথমেই। বাবা যেটা করতে চায় সেটাই করতে দেয়, যে সেই জন্য ভালো। আর মা যে নিষেধ করি প্রপার কাজ করতে বলি, সেটা পছন্দ না। তার মানে বাবার সাথে বন্ধুত্বের বড় কারণটা হচ্ছে বাবা সানজিমের সব কথা শোনে। হ্যাঁ। তো আপা, এই যে আপনার দীর্ঘ 25 বছরের এই বিশেষ জার্নি, এর শুরুটা কেমন ছিল? জার্নিটা তো শুরুতে খুবই কষ্টকর ছিল, কারণ সে সময় ও সঞ্জিম যখন জন্মেছে সে সময় তো এত সচেতনতা ছিল না। সবচেয়ে বড় কথা যেটা, সেই সময় অনেক ট্রমা ছিল আমাদের ভেতরে, ওর বাবার আর আমার মধ্যে। নিজেদেরকে খুব আনএক্সপেক্টেড মনে হতো সমাজে, যে আমরা হয়তো কোনো একটা অপরাধ করে ফেলেছি, যে অপরাধের ফল আমার ছেলে এরকম। যখন সঞ্জিমের যখন জন্ম হয় তখন আমার 19 বছর বয়স। আমার ইন্টারমিডিয়েট পাস করার পরে বিয়ে হয়েছে। আমার প্রথম সন্তান সঞ্জিম। যখন জন্মেছে তখন ও ওভারওয়েট ছিল, ওর সিজারিয়ান সেকশন হওয়ার কথা ছিল, কিন্তু ওকে ফরসেপ ডেলিভারি করানো হয়। বার্থ হিস্ট্রিটা সিজারিয়ান সেকশনে না হয়ে ফরসেপে হয়েছে। তো ওর ব্রেনে সেরিব্রালে অনেক বড় একটা চাপ পড়ে। 4 কেজি বেবি হয়েছিল, তো অনেক বড় ছিল।
তো হওয়ার পরে কাঁদে নাই, প্রথম 5 ঘন্টা পরেও কেঁদেছে। তখনই ডাক্তার আমাদেরকে বলেছিল যে আপনার একটা চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে দেখা করেন। চাইল্ড স্পেশালিস্ট বললো যে ও ডিলে হবে সব কিছু। তো এই যে ডিলে শব্দটার অর্থ আমি তখন বুঝতাম না। ওর যেদিন 40 দিন বয়স হলো সেদিন আমরা চলে এসেছি ঢাকায়। তখন ওর খিঁচুনি ছিল, প্রচণ্ড খিঁচুনি হতো, টেম্পারেচার আসলে কিংবা একটু সর্দি লাগলে ওর খিঁচুনি হতো। ওই খিঁচুনি নিয়ে বেশিরভাগ সময় আমাকে হাসপাতালে থাকতে হতো। ডক্টর এমআর খানের আন্ডারে ছিল তখন। উনি একবার হাসপাতালে ভর্তির পরে আমাকে বললেন যে আমি একটা স্পেশাল স্কুলের কথা বলছি, ওখানে যাও। সঞ্জীবের বয়স মাত্র তখন 9 মাস। আমি তো অবাক হয়ে গেলাম যে এত ছোট বাচ্চা স্কুলিং করবো। বলে তুমি যাও, এখানে তোমাদের যে মানসিক কষ্ট তোমার, আমার মনে হয় সেখানে গিয়ে তোমার এটা রিলিফ হবে। এই কথাটা শোনার পরে মূলত আমরা কল্যাণীতে যাই ওকে নিয়ে, ডক্টর এমআর খানের সাজেশনে। ওনার ফ্রেন্ড ছিল হচ্ছে ডক্টর সুলতানা সারওয়ার জামান। উনি আমাকে দেখলেন প্রথমে। আমাদের সাইকোলজিক্যাল টেস্টের সময় হিস্ট্রি নেয়, বাচ্চার বার্থ হিস্ট্রি, এতদিনকার যে হিস্ট্রি, 9 মাস বয়স পর্যন্ত ওর যে কার্যক্রম সেগুলোর পুরো হিস্ট্রিটাই উনি নেন। সাইকোলজিস্ট ছিলেন মনির ইয়াসমিন, আমার খুব একজন প্রিয় বাবা। হিস্ট্রির সময় উনি শুনে ফেলেছেন কোনোভাবে কথাটা, যে সুইসাইডের কথাটা ওনার কানে আছে। তোমার বয়স কত? তখন একটু ভয় পাচ্ছিলাম। আমি বললাম যে আমার 20 বছর বয়স, 20 বছর কয়েক মাস। বলছে তুমি ওজন কমাও সবচেয়ে বড় কথা, আর তুমি সুইসাইড করবা কেন, কি দুঃখ তোমার? আমি কেঁদে ফেললাম। তখন আমার খুব খারাপ লাগছিল, এমনি তো হিস্ট্রি দিয়ে এসেছি যখন, তখন আমার পুরোনো কথাগুলো তো আবার রিপিট করতে হয়েছে। আবার আপার কাছে গিয়ে বসার পরে আপা বললেন যে তোমার ছেলেটাকে কি তুমি ভালোবাসো না? তো আমি আপার দিকে তাকিয়েছি, তখন আমি কিছু বলছি না, আমি শুধু কাঁদতেছি। আপা আমার হাতের পর হাতটা রেখে অসম্ভব সাপোর্টিভ একটা টাচ আমার তখন দিয়েছেন উনি। তুমি যদি সুইসাইড করো তোমার হাজব্যান্ড তো 2 দিন পরে বিয়ে করবে, 4 মাস পরে বিয়ে করবে, তোমার ছেলেটাকে কি করবে? ও তো যে রাস্তাঘাটে পড়ে থাকবে। তুমি চাও যে তোমার ছেলে রাস্তাঘাটে পড়ে থাকুক? উনি আমাকে বললো যদি তুমি চাও তোমার বাচ্চাটা ভালো থাক তাহলে তোমাকে বাঁচতে হবে, আর তুমি যেখানে এসছো সেখানে তুমি অনেক মা পাবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তারপরে তো আমার যুদ্ধ, প্রত্যেক দিনই সঞ্জীবকে নিয়ে স্কুলে যাই, কোলে করে নিয়ে স্কুলে যাই। ওর জন্য আসলে স্কুলিং মানে আমার মাথায় যে প্রশ্নটা এসেছিল যে এই 9 মাস বয়সের বাচ্চাটা কি স্কুলিং করবে, তখন কল্যাণীতে মা ও শিশু একটা ক্লাস ছিল, ওই ক্লাসে সঞ্জীবকে দেওয়া হলো। বাচ্চারা সবাই বসতো, অনেক বাচ্চা ছিল। স্কুলিং করার পরে আমার মনের কষ্টগুলো অনেকখানি দূর হয়ে গেল, কারণ আমি আমার মতো অনেককে পেলাম ওখানে। শুরুটা বোধ হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের এরকমই হয়। তখন যে অনুভূতিটা হয়েছিল যে আমি সরে যাব এখান থেকে, আমি জীবনটাকে শেষ করে দিব, আজকে 25 বছর পর সঞ্জীবের আম্মু নাজিন নাহার আপার অনুভূতিটা কি? একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি 25 বছরে, যে সঞ্জীব যদি না আসতো আমাদের জীবনে, আজকে আমরা যেখানে এসেছি সেখানে আমরা আসতে পারতাম না। আজকে আমরা আমার ছেলের জন্য অনেক কিছু দেখেছি, আর সবচেয়ে বেশি সৌভাগ্যবান আমি এখানে, আমি আরও অনেকগুলো সঞ্জীবের মাঝখানে যেতে পেরেছি, এবং তাদের কাছে আমি অনেক মূল্যবান, তাদের বাবা মার কাছে। এটা আমার প্রাপ্তি আমার কর্মজীবনে। আপা, আপনি বলছিলেন যে আপনি কাজ করেন, আপনার এই কাজের ধরনটা কি, বা এই কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমি তো শিক্ষকতা করি, প্রায় 17 বছর শিক্ষকতা করছি। প্রথমে আমি সঞ্জীব যে ক্লাসে ভর্তি হয়েছিল, মা ও শিশু ক্লাসে, ওই ক্লাসের টিচার ছিলাম। তখন বাচ্চাদের ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসের কাজগুলো করাতাম। অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপির লোক ছিল তখন, আমরা ক্লাস করাতাম ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসগুলো। বাচ্চাদের সিটিং পজিশন কেমন হবে, স্ট্যান্ডিং কেমন হবে, ওদের খাবারের ব্যাপারগুলো দেখতাম। এরপরে ক্লাস পরিবর্তিত হয়েছে, আমি রেগুলার ক্লাসে গিয়েছি। 1 থেকে 5 পর্যন্ত আমাদের স্কুলে রেগুলার বাচ্চাদের সাথে স্পেশাল চাইল্ডরা পড়ে। অনেক স্পেশাল চাইল্ডরা আমার পিএসসি পরীক্ষা দিয়েছে আমার তত্ত্বাবধানেই। এখন যেটা কাজ করছি সবচেয়ে বেশি কঠিন মনে হয় আমার। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন, আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। মানে চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে আমার এখানে 12 বছর বয়স থেকে 23 বছরের বয়সের অ্যাডাল্ট এডিএইচডি বাচ্চাগুলো আছে, তাদের সবগুলো বাচ্চাই আমার বিহেভিয়ারাল ইস্যু নিয়ে আছে, তাদের সঙ্গে কাজ করছি। এটা আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং, যে এডিএইচডি বাচ্চারা 9 বছর থেকে, ওদের অ্যাডোলেসেন্ট যখন শুরু হয় তখন থেকে 22 বছর 23 বছর পর্যন্ত তাদের অনেক হাইপার অ্যাক্টিভিটি থাকে। আমার 12টা বাচ্চা আছে, তাদের আমি একাধারে শিক্ষক এবং মা এবং বন্ধুও বলতে পারেন। বন্ধু হয়ে ওদের সঙ্গে কাজ করি দেখে আমি 9 জনকে সামলাতে পারি। আমার একজন হেল্পিং হ্যান্ড আছে যে আমাকে সাহায্য করে ক্লাসের কাজে। এই কাজটাকে আপনি এনজয় করেন, তাই না? হ্যাঁ, অসম্ভব এনজয় করি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি
ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। একটা সময় আপনি সুইসাইড করতে চেয়েছেন, কেন সুইসাইড করতে চাইলেন? তখন আসলে সুইসাইড করতে চেয়েছিলাম পারিবারিক কিছু চাপে। ওই অনেকেই অনেক কথা বলতো সঞ্জিমকে নিয়ে, যখন বেরুতাম বাইরে। স্বাভাবিক কারণে 6 মাসে বাচ্চারা বসে যায়, 6 মাসের পর থেকে বাচ্চা যখন বসছে না, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে যে বাচ্চা বসে না, ঘাড়টা নিচু করে রাখতো, নেকটা অনেক দিন পরে সোজা হয়েছে। আসলে পরিবারের লোকজন, আশেপাশের লোকজনের অনেক কথাবার্তা ছিল যেগুলো আসলে সহ্য করতে পারি না। এখন মনে হয় একটু ছেলে মানুষই ছিলাম, কিন্তু তখন আমার কাছে ওটা অনেক বড় কষ্টের ছিল। এমন কোনো পাপ করে আসছি যে কারণে আমার বাচ্চাটা এরকম হয়েছে, তো ওইটা মানতে পারতাম না যে শেষ হয়ে যায় তাহলে আর এই কথাগুলো শুনতে হবে না, চলে গেলেই তো আর এই কথাগুলো কানে আসবে না। এই কারণে সুইসাইডে ছিল। এখন কি মনে হয়? এখন আমি খুব ভালো আছি। আমার এখন বাচ্চাদের মনে হয় না যে ওটা আমার ভুল সিদ্ধান্ত হতো? অবশ্যই অবশ্যই, এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হতো। এই যে আপনি বলছিলেন যে অনেক নেতিবাচক কথা সে সময় আপনাকে শুনতে হয়েছে, খুব স্বাভাবিক, আপনার বয়স কম ছিল, কারণ আপনি খুব অল্প বয়সে মা হয়েছেন, তাই না? সে সময় এই কথাগুলো আপনার মেনে নিতে কষ্ট হচ্ছিল। আজকে 25 বছর পরে সে আপনার কাছে কি মনে হচ্ছে সেই পরিবেশ বা সেই পরিস্থিতির উন্নতি হয়েছে কি? এখনই নেতিবাচক কথা শুনতে হয় মায়েদের। অনেক অভিভাবক এখন এসে বলেন যে তাদের নেতিবাচক কথা শুনতে হয়। পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। কেন হলো না আপা? আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি পরিবর্তনের জন্য আমাদেরকে মেনে নিতে হবে, পৌঁছে দিতে পারি সমাজের প্রত্যেকটা স্তরে যে এই ব্যাপারগুলো ঘটার জন্য এদের মায়েরা দায়ী নয়, কিছু কেমিক্যাল কিংবা পারিপার্শ্বিক কিছু অবস্থা দায়ী। তাহলে আমার মনে হয় এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। আপা, সঞ্জিমের জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সঞ্জিমের জন্মের সময় বার্থ প্রসেসটা হতো সিজারিয়ান সেকশনে, যেটা ডাক্তার পরে বলেছেন প্রসেসটা সিজারিয়ান সেকশনে না হয়ে ফরসেপ হয়েছে। এটা সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, সঞ্জিম কিছু বলতে চাচ্ছে? কিছু বলতে চাও? অক্সিজেনের অভাব ছিল। আচ্ছা ঠিক আছে, সরি। ও দর্শক, সঞ্জিম মাকে কারেকশন করে দিল যে জন্মের সময় অক্সিজেনের অভাব হয়েছিল, অক্সিজেনের অভাব হয়েছিল, যার কারণে তার ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ থাকার কারণে সঞ্জিম নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে সঞ্জিম একজন অসম্ভব বুদ্ধিদীপ্ত একটা ছেলে। আপা, সন্তান সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সঞ্জিম খুবই প্রাণবন্ত একটা মানুষ, মানে খুবই এনজয় করতে পছন্দ করে, কাজিনদের সাথে বাইরে বেড়াতে পছন্দ করে, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে। তাই সঞ্জিমের মিষ্টি পছন্দ বেশি? হ্যাঁ, মিষ্টি জাতীয় আচ্ছা, প্রত্যেকটা খাবারের পছন্দ। তারপরে বাসার ছোটখাটো সমস্ত সমস্যার সমাধান সে করতে পারে। সঞ্জিমের সবচেয়ে ভালো গুণ হচ্ছে সঞ্জিম সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। সঞ্জিমের বন্ধু আছে না? কয়টা বন্ধু আছে? অনেকগুলো। সঞ্জিম এখন অনার্স পড়ছে। তাই নাকি? সঞ্জিম, তুমি অনার্স পড়ছো, কনগ্রাচুলেশনস। সে এখন অনার্স পড়ছে, এই জার্নিটাও অনেক কঠিন জার্নি। সঞ্জিমের লেখাপড়া করানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে আর বাবাকে। সাথে কষ্ট করেছেন ওর যে প্রতিষ্ঠানে গিয়েছে তারা। তো আমি তখন শুধুমাত্রই ওর মোবিলিটির দিকে নজর দিয়েছিলাম, যে ও হাঁটতে হবে, ওকে হাঁটতে হবে, এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। কিন্তু টিচাররা বললেন যে সঞ্জিমের মা, আপনি প্যারালালি চলেন, এখন 5 বছর 6 বছর হয়ে গেছে, ও যখন হাঁটতে পারছে না, আপনি এর সঙ্গে সঙ্গে পড়ালেখাটা ওকে চালিয়ে নেন। আমি আপাকে বললাম যে আপা আমাকে একটু প্রসেসটা দেখিয়ে দেবেন কিভাবে করতে হয়। তো আপারা একটা বোর্ডের ব্যবস্থা করে দিয়েছিল, যেহেতু ওর নেকটা অনেক পরে শক্ত হয়েছে, তো ওকে একটা বুক রাখার বোর্ড দিয়েছিল যেটাতে ও নেকটা সোজা করে পড়তে পারে। ও কখন আমাকে বাসায় করতে দিত, আপারা কিভাবে করাবো, ক্লাসে করতো। সঞ্জীব তো আইকিউ ওর খুবই ভালো, তখন ও 1-এ পড়ছে যেহেতু, তো একটু দেরি হয়ে গেছে ওর। ক্লাস 4 পর্যন্ত কলানিতে পড়েছে, খুব ভালোভাবেই পড়েছে, আল্লাহর অশেষ রহমত। ও লিখতো আগে নিজ হাতেই, তো ওর লেখার ওয়ার্ডগুলো একটু বড় বড় করে লিখতো, আমাদের মতো ছোট ছোট না। প্রত্যেকবারই পাস করেই সে অন্য ক্লাসে উঠেছে। ক্লাস 4 ক্লাস 5-এ যখন উঠেছে, সঞ্জিম পিএসসি পরীক্ষা দিবে। সঞ্জিমের তো সবসময় যেটা শুনে সেটাই করতে হবে, পিএসসি আসছে, আমাকে পিএসসি দিতে হবে মা। তো ও যখন বলে ফেলে, তখন এটা আমি মনে করি আমার জন্য একদম করতেই হবে, ফরজ হয়ে গেছে এটা আমার করা। সঞ্জিমের শুরুতে যে সমস্যাগুলো ছিল, এখন কি সমস্যা আছে একটু জানতে চাই। প্রথমে যে সমস্যাটা ছিল, ওর কথা বুঝতো না কেউ, যে রাইটারটা রাখতাম
এখন আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি যে ও রাইটার হবে সে ওর সঙ্গে থাকতে হবে, ওর সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে। তো এরপর থেকে ক্লাস 8, 9, 11, 12 ওকে আমরা যে রাইটারকে দিয়ে ওকে পরীক্ষা দেওয়াতাম সে আমার বাসায় এসে থাকতো। এখন তো সানজিম অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, তাই না? জি। আরো তো বহুদূর যেতে হবে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনাদের, তাই না? ইনশাআল্লাহ। আপা, সানজিমের দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো কি আপনাদেরকে করিয়ে দিতে হয়? না, সানজিম নিজের কাজগুলো সব নিজে করতে পারে। আগে কি পারতো? আগে পারতো না, এটা প্র্যাকটিস করতে করতে হয়েছে। সেটাই আমি একটু জানতে চাই যে আগে কি কি সে পারতো না করতে আর এখন কি কি পারে। সানজিম স্কুলে যাওয়ার পর থেকে ওই যে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস একটা পার্ট ছিল ক্লাসের, ওইখান থেকে সে অনেক কিছু আল্লাহর রহমতে শিখে এসছে। টয়লেট ক্লিনটা আমি বাসায় শিখিয়েছি, কিভাবে ক্লিন করতে হয়, কিভাবে টয়লেট ইউজ করতে হয়। তারপরে গোসল করাটা আমি শিখেছি, কিভাবে ওর মাথা পরিষ্কার করতে হয়, পানিটা পরিষ্কার করতে হয় মাথার, সেটা আমি শিখেছি। স্কুল এটা যেটা শিখিয়েছে সেটা হচ্ছে রুটিন। সানজিমের স্কুল সানজিমকে একটু রুটিন দিয়েছে। সানজিম সকালে উঠে কখন কোনটা করবে, আমি যদি বাইরেও থাকি 10 দিন কিংবা 12 দিন, ও যদি একা বাসায় থাকে অন্য কারোর সাথে, আমি ওখানে বসে বুঝতে পারি সানজিম এখন কি করছে। ও কাপড় মেলে দেয়, নামাজ পড়ে, তারপরে ও খাবার খায়, স্ন্যাক 12:30 কিংবা 1টায়, সেটা সে একাই খায়। সেটা কেক হতে পারে, স্যান্ডউইচ হতে পারে, কিংবা ব্রেড টোস্ট হতে পারে, যেটা ও ফর্কে করে কাঁটা চামচ দিয়ে খেতে পারে, সেই জিনিসটা সে খায়। খাওয়ার পরে সে কম্পিউটারে বসে কিংবা টিভিতে বসে। টিভিতে যদি খেলার প্রোগ্রাম থাকে, খেলার প্রোগ্রাম, সানজিমের খেলা খুব পছন্দ, ক্রিকেট খেলা। তাই? হ্যাঁ, ক্রিকেট খেলা খুব পছন্দ। তুমি দেখো আর কি কি পছন্দ ক্রিকেট খেলার পাশাপাশি? বেড়ানো পছন্দ। কোথায় কোথায় বেড়াতে গিয়েছে পর্যন্ত? আমেরিকা। তারপর তারপর কোথায় গিয়েছে? ইউরোপ, কানাডা, আর মালয়েশিয়া। মালয়েশিয়া। শুধু অনেকগুলো দেশ ভিজিট করেছো। খুব ভালো লাগে বেড়াতে, তাই না? মক্কা মদিনাতেও গিয়েছো তুমি? আপা, বিশেষ সাহায্য সম্পন্ন বা স্পেশাল নিড এই মানুষগুলো এবং তাদের পরিবারের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? যে স্কুল আমাকে গাইডলাইন দিবে, আমি সেটাকে ফলো করব এমনভাবে যে যেটা রুটিন আমার বাচ্চার লাইফ ঠিক করে দিয়েছে, যে গোলটা আমার টিচার ঠিক করে দিয়েছে, সেটার উপর আমি প্র্যাকটিস করব বাসায়। আমরা উইলিংলি পজিটিভলি দেখব দুনিয়াটাকে এবং আমার বাচ্চাটাকেও দেখব। আর আরেকটা সবচেয়ে বড় মেসেজ যেটা আমার, ও কিন্তু আমার মতো করেই কাজটা করবে, নট নেসেসারি ও ওর মতো করে কাজটা করবে এবং সেটাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ইউ উইল, তুমি পেরেছো। আমি যদি ঠিক আমার মতো করেই এই কাজটাকে আদায় করতে চাই তাহলে হবে না, এটা আমাদের জন্য কষ্টকর হবে, সেটাই বাচ্চাটার জন্য কষ্টকর হবে। ও যেভাবে পারে আমাকে এটা ফুলফিল করে দিতে, ওয়েল আমি সেটাকে নিয়ে নিব যে তুমি তো পেরেছো, একটু ডিফারেন্ট ওয়েতে, বাট তুমি পারো। সানজিমের ভবিষ্যৎ নিয়ে মা বাবার ভাবনা কি একই রকম প্রায়। তুমি একটা কথা বলতে চাও? 2টা কথা বলবো? আচ্ছা বলো। দর্শক, সানজিম মাকে বলছে সে 2টো কথা বলতে চায়। আমরা একটু শুনে নিই সানজিম আসলে কি বলতে চায়। 8 বছর বয়সে খিঁচুনি হয়েছিল, অনেক বড় খিঁচুনি হয়েছিল। আবারও সানজিমের কথা শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দুহাতে বাড়িয়ে দাও, দুহাতে বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও ফিরছি আলোচনায় এবং চলে যাচ্ছি সরাসরি সানজিমের কাছে। সানজিম, তুমি কিছু একটা বলতে চেয়েছিলে, কি বিষয়ে বলতে চেয়েছো বলো এবার। আট বছর বয়স পর্যন্ত ও হাঁটা শিখে গিয়েছিল। 8 বছর বয়সের একটা বড় খিঁচুনি হয়, তারপর থেকে ও হাঁটাটা আগের মতো ওই হাঁটতে পারে না। এখন তো টোর উপরে হাঁটে, হিল উঁচু করে। আচ্ছা, তখন পুরো পা ফেলে হাঁটতে পারতো, সেটাই ও বলতে চাচ্ছে। তুমি যদি পুরো পা ফেলে হাঁটতে পারতে এটা বেশি ভালো লাগতো তোমার কাছে। দর্শক,
আমরা জেনেছি সানজিমের বাবার সাথে সানজিমের খুব চমৎকার একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। নাজনীন নাহার আপাও বলছিলেন যেহেতু মা হিসাবে একটু ছোটখাটো শাসন করা হয়, সব কাজে সাপোর্ট দেয়, সেই জন্য বাবাকে একটু বেশি পছন্দ করে, তাই না সানজিম? বোন আদর করে না? বোনও তো তোমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে। আমিও ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। বোন তোমাকে কি বলে ডাকে? ভাই ভাইয়া। দর্শক, এখন আমরা চলে যাব সানজিমের বাবার কাছে এবং শুনবো তীব্র মাত্রার একজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলা এই বাবার ভাবনার কথা। দুহাত বাড়িয়ে দাও। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। আমি এখন কথা বলবো সানজিমের সুপার ড্যাডের সাথে, জানবো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান সানজিমকে নিয়ে এই বাবার ভাবনার কথা। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটাই প্রথমে জানতে চাই। আমার নাম ডাকনাম শাহিন, মোহাম্মদ শাহিনুর রহমান। কি করছেন আপনি? করতাম একটা জাপানি কোম্পানিতে, ওখান থেকে আমি রিটায়ারমেন্ট নিয়েছি। রিটায়ারমেন্ট নিয়ে এখন একটা সেবামূলক হসপিটালে জয়েন করেছি, ডিরেক্টর হিসাবে কাজ করছি। জি। সানজিমের সাথে আলাপকালে বুঝতে পারলাম সানজিম আর আপনার মধ্যে একটি চমৎকার বন্ধুত্বের বন্ধন রয়েছে। আপনি একাধারে বাবা এবং পাশাপাশি আবার অনেক বড় বন্ধু সানজিমের। আপনাদের এই বন্ধুত্বের গল্পটা একটু শুনবো প্রথমে। আপনি যে একটা কথা বললেন সুপার ড্যাড, স্পেশাল তরুণদের ওদের বাবা বা মা ওনাদের সুপার ড্যাড বা সুপার মম হতে হয় আসলে পরিস্থিতির কারণে। সো ওই কারণেই আসলে ওর যত চাহিদা আছে, ওর যত কিছু প্রয়োজনীয়তা আছে, ও কোথাও যেতে চায়, বেড়াতে চায়, ও ফেসবুকের কোনো একটা যে অনলাইনে ভিডিওতে কিছু একটা দেখলে কোনো একটা যখন কনফিউশন হয়, অথবা কোনো একটা কিছু কম্পিউটার আটকে গেল, অথবা এখানে আপনার টিভিতে বসে কিছু দেখলো, বইয়ে কিছু, সব কিছুই ও মানে ক্লারিফাইয়ের জন্য বা জানার জন্য বা ইয়ে করার জন্য সে আসে, আমার কাছে আসে এবং আমার কাছে আসলে সব কিছু মোটামুটি যতটুকু সম্ভব আমি সহযোগিতা করতে পারি। কারণ ওর মা একটু ব্যস্ত থাকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, আর এটা 3টা পর্যন্ত স্কুলে ব্যস্ত থাকে, তারপরে হয়তো সন্ধ্যার পর থেকে কিছুটা সময় দিতে হয়, কিন্তু বেশিরভাগ সময় আসলে আমাকেই সময় দিতে হয় এখন আর কি বর্তমানে। যখন আপনি জানলেন যে আপনার প্রিয় সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন, সে সেরেব্রাল পলসির মতো এরকম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আছে, সেই মুহূর্তে আসলে বাবা হিসাবে নিজেকে কীভাবে প্রস্তুত করলেন সন্তানের এই সীমাবদ্ধতাকে ম্যানেজ করার ক্ষেত্রে? খুবই হতাশ হয়ে গিয়েছিলাম আসলে ওই মুহূর্তে। তো আসলে ভিতরে ভিতরে আমাকে অনেকটা কষ্ট দিয়েছে, অনেকটাই, যে আসলে কি করেছি, কি এমন পাপ করেছি যে আমার বা আমাদের এরকম একটা সন্তান হতে হবে যেটা অন্য 8-10টা বাচ্চার মতো স্বাভাবিক না। ঠিক সেই মুহূর্তে আপনার কি অনুভূতি হয়েছিল? তখন তো অবশ্যই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, কিন্তু ততদিনেও আসলে ওই ওদের মতো অনেক বাচ্চাদের দেখার সুযোগ হয়ে গেছে আমাদের। সুযোগ হয়ে তখন নিজেই আসলে আমার মেন্টালিটি একটু সেট হয়ে গেছে যে না, আমাকে আসলে ভেঙে পড়লে চলবে না, ওকে যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে ওকে ওর মতো করে বড় করতে হবে, ভেঙে পড়লে চলবে না, আগিয়ে যেতে হবে, ওকে একটা জায়গায় নিয়ে পৌঁছাতে হবে। ওই থেকে আসলে পথ চলা শুরু আমাদের। সানজিমকে নিয়ে আপনার এই দীর্ঘ পথ চলার অভিজ্ঞতাটা আমাদেরকে একটু বলবেন? শুরুর দিকে পথ চলা যেটা আছে সেটা হলো আসলে মূলত আমি বলবো ওর মায়ের অবদানটা অনেক বেশি ছিল। কারণ ওর মা ওকে নিয়ে কল্যাণী স্কুলে নিয়ে যেত, ওইখানে সারাদিন থাকতো। যখন উনি টিচার ছিলেন না ওইখানে, সারাদিন থাকতেন উনি ওইখানে। তারপর মনে করেন যে আমার ছেলে আমরা আটকিয়ে রাখিনি ঘরে, ঠিক আছে, যে কোনো জায়গায় হোক আমরা নিয়ে গেছি, আমরা বাইরে নিয়ে গেছি। ও হয়তো বলেছে আপনাকে ও বেরিয়েছে অনেক জায়গায় গিয়েছে, তার বেড়ানো খুব পছন্দ। ওকে কোনো দুর্গম জায়গা না আমরা নিয়ে গেছি, আপনার সেন্ট মার্টিনে ছেড়া দিয়ে একটা ভয়ঙ্কর জায়গায় স্পিড বোট দিয়ে যেতে হয় আপনার, এরকম ঢেউয়ের মধ্যে, ওখানে নিয়ে গেছি আমরা ওকে। ওখানে নিয়ে গিয়ে খুবই ভয়ঙ্কর জায়গা। কিন্তু সানজিমকে নিয়ে চলাফেরা করা তো সহজ না, কারণ সে তো একজন হুইলচেয়ার পারসন। জি জি। তো ওইটাই আসলে কিভাবে ম্যানেজ করলেন? এটা কষ্ট হয়েছে, ধরে নিতে হতো। এবং বেড়ানো থেকে ফিরে এসে ও সুন্দর করে ওই কাহিনীগুলো একদম লিখবে, তারিখ দিয়ে ইয়ে দিয়ে যত জায়গা যা আছে, এবং ওইগুলো সে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে। এবং এটা ওর একটা হবি বলতে হয়। বর্তমানে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? ওকে যখন স্পেশাল স্কুল মানে কল্যাণী থেকে নিয়ে আসলাম ওকে, কারণ ওকে তো আসলে আগাতে হবে যদি পড়াশোনা করাই। তো প্রথমে ছিল পিএসসি পরীক্ষা যেটা, তো ওই পরীক্ষাটা দেওয়ার তখন ওই স্কুলে কল্যাণীতে ব্যবস্থা ছিল না, খিলগাঁও প্রাইমারি স্কুলে
ওদের সাথে কথা বললাম, করলাম, করার পরে ওনারা রাজি হলেন একদম শেষ সময় যে ঠিক আছে, ওকে আমরা রেগুলার স্টুডেন্ট দেখে ভর্তি করিয়ে দিচ্ছি। তো ফর্ম ফিল আপ করানোর পরে এরপরে আসলো কি, ও তো পরীক্ষা দিবে, কেউ ও তো দিতে পারবে না পরীক্ষা, একজন রাইটার প্রয়োজন হয়, একজন শ্রুতিলেখক প্রয়োজন হয়। তখন খোঁজা শুরু করলাম যে শ্রুতিলেখক, কারণ ওর সিস্টেম হলো শ্রুতিলেখক এক ক্লাস নিচে হতে হবে। যাই হোক, অনেক করে কষ্ট করে ম্যানেজ করে, বাবা মাকে কনভিন্স করে, টিচারদের সাথে কনভিন্স করে ওদেরকে ছেলে ম্যানেজ করলাম। ছেলে ম্যানেজ করে তারপর ওকে পিএসসি পরীক্ষাটা দেওয়ালাম। এভাবেই জেএসসি পাশ করলো, এসএসসি পাশ করলো। প্রতিটাতে আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে ওই একটা জায়গায় শ্রুতিলেখক জোগাড় করার জন্য। সানজিমকে নিয়ে কি স্বপ্ন দেখছে সানজিমের বাবা এবং মা? আপনার স্বপ্ন অনেক ছিল স্বপ্ন, ওকে নিয়ে অনেক দূর আগাবো। আমার অ্যাটলিস্ট আমার যতটুকু ছিল যে আমি ওকে পড়াশোনা করাবো একটা জায়গায় নিয়ে, ব্যাচেলার পাস করাবো বা মাস্টার্স পাস করাবো, একটু পর্যন্ত নিয়ে যাব। কিন্তু আসলে বাধা পেলাম ওখানে গিয়ে। ওকে ইন্টারমিডিয়েট পাস করার পরে ওকে একটা ভালো সাবজেক্টে ভর্তি করালাম হাবিবুল্লাহ বাহার কলেজে। কিন্তু ফাইনালি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার সময় আর রাইটার ওর খুঁজে পাইনি, কোনোভাবেই পাইনি। আসলে বিভিন্ন দিকে চেক করেছি, ওনারাও চেষ্টা করেছেন। তো রাইটার খুঁজে না পাওয়ার কারণে আসলে ওর পড়াশোনাটা আপাতত ওইখানেই বন্ধ হয়ে গেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল পর্যন্ত ওইটা দিতে পারিনি। তারপরেও চেষ্টা করছি যদি আগানো যায়, না হলে হয়তো আমার পরবর্তী আছে যে ওকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা আছে ওইখানে ভর্তি করানো। কারণ অ্যাটলিস্ট ওইখানে ভর্তি করলে ও রেগুলার ক্লাসে যেতে হবে না। তারপরে ওদের মনে হয় পরীক্ষাগুলো উইকলি হয়, এবং ওইখানে ওই রাইটারদের একটু আপনার ফ্লেক্সিবিলিটি আছে। তো সেই জায়গা থেকে এটা মনে করছি যে হ্যাঁ, ওদের আসলে ওকে আসলে ওটা। সানজিম তো টাইপ করতে পারে, তাহলে তার পরীক্ষাগুলো সে লিখে কেন দিতে পারছে না? আসলে ওই সিস্টেম তো নাই যে ও টাইপ করে দিবে, ওই ফ্যাসিলিটি নাই বা ওটা অ্যালাউড না কিছু। ওদের এখন পর্যন্ত সিস্টেম আছে যেটা হয় পরীক্ষার খাতায় লিখতে হবে। সেক্ষেত্রে আপনারা রাইটার বা শ্রুতিলেখক পাচ্ছেন না, সানজিমের পড়াশোনা কি বন্ধ হয়ে যাবে? না, অবশ্যই বন্ধ হবে না। সেই জন্য বলছি ওকে এখন বিকল্প আমরা যেটা চিন্তা করছি যে ওকে উন্মুক্ততে ভর্তি করাবো। আপনি বাবা হিসেবে কি মনে করছেন সানজিমের এই যে একটা চ্যালেঞ্জ, যার কারণে সে আর এগোতে পারছে না, অনার্স ফার্স্ট ইয়ারেই সে বসে আছে, তার আর সেকেন্ড ইয়ারে ওঠা হচ্ছে না, তো এই বাধাটা কিভাবে দূর করা যায়? আমার মনে হয় যে ওদের জন্য এরকম একটা সিস্টেম করা উচিত যে মাল্টিপল কোশ্চেন দিয়ে থাকবে, ওগুলা যেন ও ইয়েস নো দিয়ে বা দিয়ে টিক দিতে পারবে, অথবা ও যেন নিজেও টাইপ করতে পারবে। এবং ওদের যে সময় দিচ্ছে 20 মিনিট বা আধা ঘন্টা বেশি, ওইটার চেয়ে ওদেরকে একটু স্পেশাল টাইম দেওয়া, আর একটু বেশি সময় দেওয়া, তাহলে হতো। এবং ওদের কোশ্চেনটা যেন আরও আপনার স্কুইজ করে নিয়ে আসে, অ্যাটলিস্ট ওরা যেন পরীক্ষাটা আগিয়ে যেতে পারে। সানজিম পড়াশোনার পাশাপাশি আর কি করছে? 2 বছর থেকেও একটা নহর ইনিশিয়েটিভ নামে একটা স্পেশাল দিন নিয়ে যারা কাজ করে, ওদের ওইখানে ও আছে, ওইখানে কাজ করছে। ওদের মাঝে মধ্যে যে কাজকর্মগুলো ওকে পাঠাচ্ছে, ও কম্পিউটারে করে ওগুলো পাঠিয়ে দিচ্ছে। আবার মানে কি ধরনের কাজ সেগুলো? টাইপিং বা এডিটিং জাতীয় কিছু কাজ আর কি, যেগুলো করে টাইপ করে পাঠিয়ে দিচ্ছে। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন, আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। এবং সে এটা করতে আনন্দ পাচ্ছে, সেগুলো আনন্দ পাচ্ছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার জন্য ভবিষ্যৎ ভাবনাটা কি আপনাদের? আমার বা আমার ওয়াইফ, আমাদের দুইজনের একটা হচ্ছে, আমরা নিজেরা যেহেতু আমাদের ছেলে একটা আছে, আমরা একটা কিছু একটা আমাদের প্রতিষ্ঠান করা, যেটা ওদেরকে হেল্প করতে পারবে, এবং সেটা আপনার স্কুল বা আবাসিক একটা কিছু করা, যে এখানে তারা থাকতে পারে। ওই সাথে যেন একটা হসপিটাল থাকে স্পেশালাইজ, যে শুধু ওদেরই সাপোর্ট দিবে। একটা সময় প্রকৃতির নিয়মেই আমরা কেউ থাকবো না, সানজিমের মা বাবাও থাকবেন না, সবাইকে বিদায় নিতে হবে। সেই মুহূর্তে আসলে এই স্পেশাল নিড মানুষগুলোর কি হবে, আপনার সানজিমের কি হবে ভেবেছেন কখনো? হ্যাঁ, কিছু সময় তো ভাবাই। তারপরে মনে হয় যে আসলে ওর বোন আছে, বোন দেখবে, আমি জানি না, এখন ভবিষ্যৎ বলতে পারি না। তো তারপরে চিন্তা করছি যে যাই হোক, আল্লাহ দেখবে আসলে ব্যাপারটা। কারণ আমাদের রাষ্ট্র তো এই ব্যাপারে আসলে কারো দায়িত্ব নেয় না ওইরকম, আমি যতটুকু জানি, বা এরকম কেউ যে নিয়েছে দায়িত্ব কোনো প্রতিবন্ধী বাচ্চা, ওই নিজের ফ্যামিলি থেকেই নিতে হয়, নিজেরাই করতে হয়, কোনো একটা ট্রাস্টি করে দিয়ে যাইতে হয়, ওই ট্রাস্টি থেকে দেখবে, এরকম কিছু। এই মুহূর্তে
কোন কোন সুযোগ সুবিধাগুলো থাকা একান্ত আবশ্যক আমাদের সানজিমদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে? সেক্ষেত্রে সমাজের দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি? দায়িত্ব অবশ্যই আছে, কারণ রাষ্ট্র যেহেতু আপনার স্পেশাল বাচ্চাদের জন্য একটা ডাটা করেছে, ওদের কার্ড দিচ্ছে, ওদেরকে ওইভাবে আপনার যদি সিলেক্ট করে করে বা বের করে করে ওদেরকে বাধ্যতামূলক করে স্কুলে যাওয়াগুলা, ট্রেনিং পাওয়া, এবং ওইখানে যদি আপনার লজিস্টিক সাপোর্টগুলো ঠিক মতো দিতে পারে, যেই রেগুলার স্কুলে ইনক্লুসিভের কথা বলেছে, ওই সব স্কুলগুলোতে যেমন রেগুলার বাচ্চার পাশাপাশি 2টা স্পেশাল থাকবে, 2টা স্পেশাল টিচার থাকবে যারা করবে। তো এই জিনিসগুলো, কাঠামোগুলো আসলে নিয়ে আসা উচিত। আপনি সানজিমের অসাধারণ বাবা হিসাবে যে পরিবারগুলোতে আসলে সানজিমের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা রয়েছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে কিছু বলেন। একটা বিশেষ শিশু যাদের ফ্যামিলিতে আছে বা আসে, ওদের দায়িত্ব আসলে বাবা মা দুজনেরই। কেউ কাউকে কমপ্লেন দিয়ে কিন্তু আসলে এটাকে ওকে আরও পিছিয়ে যাওয়া ওর। সুতরাং ওই বাবা মা যারা আছে ওদের এখনই আসলে সচেতন হওয়া উচিত, এবং বিভিন্ন অর্গানাইজেশন বা যারা আছে এগুলো নিয়ে কাজ করছে ওদের সাথে যোগাযোগ করে যাওয়া উচিত, কথা বলা উচিত, কাউন্সিলিং নেওয়া উচিত। তখন ওরা আসলে আর একটু বেশি সচেতন হতে পারবে এবং ওদেরকে আগিয়ে নিয়ে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ সানজিমের এই সাহসী পথ চলার যে গল্পটা আপনারা শুনলেন, নিশ্চয়ই চমৎকৃত হয়েছেন। এত এত প্রতিবন্ধকতা ছিল, এত এত চ্যালেঞ্জ ছিল সন্তানের। তারা এই মা বাবা সেই চ্যালেঞ্জগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়। তাদের এই সাহসী পদযাত্রা অব্যাহত থাকুক, এগিয়ে যাক সানজিম। সানজিম নিয়মিত নামাজ পড়ে। আমি দেখলাম নামাজ শেষে সে মোনাজাত করেছে আল্লাহ তাআলার কাছে। সানজিম আসলে আল্লাহর কাছে কি চাইলো, কি মোনাজাত করলো? আপা, সানজিম কি মোনাজাত করেছে? সানজিম বলল যে আল্লাহ আমার জন্য একটা মানুষ মিলে দাও যে আমাকে লেখার জন্য সহযোগিতা করবে। আল্লাহ আমার পরিবারের সবাইকে ভালো রেখো। দর্শক, আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তারা তো প্রতি মুহূর্তে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে চলছে। সেক্ষেত্রে নতুন নতুন বাধাগুলো তাদের এগিয়ে যাওয়াকে অনেকাংশেই থমকে দেয়। অনেক পরিশ্রম করে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সানজিম আজকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, কিন্তু সে কোনোভাবেই অনার্স সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হতে পারছে না। কারণ হচ্ছে তার একজন শ্রুতি লেখক দরকার, যে কিনা তাকে সাহায্য করবে পরীক্ষা দিতে। শ্রুতি লেখকের অভাবে সানজিম কোনোভাবেই পরীক্ষার হলে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। সেক্ষেত্রে নিশ্চয়ই বিকল্প ব্যবস্থাপনা থাকা একান্ত আবশ্যক। সানজিম টাইপ করতে পারে, সুতরাং যারা টাইপ করতে পারে তাদের জন্য সেই রকম ব্যবস্থা, যারা মুখে বলতে পারে তাদের কথা শুনে আরেকজনের লিখে দেওয়ার ব্যবস্থা, যে প্রতিবন্ধী ব্যক্তির জন্য যেটা সহায়ক হয়, যেটা উপযোগী হয়, সেভাবে সে যাতে পরীক্ষাটা দিতে পারে, সেভাবে তার চ্যালেঞ্জটা যাতে সে মোকাবেলা করে উত্তীর্ণ হতে পারে, সেই ব্যবস্থাপনাটা থাকা একান্ত আবশ্যক। সেক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সহযোগিতাপূর্ণ মনোভাব, আমাদের সহমর্মিতাপূর্ণ আচরণ পারে সানজিমদের মতো এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর স্বপ্ন পূরণ করতে। দর্শক, আমরা এগিয়ে আসি, সহমর্মিতা নিয়ে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের পাশে দাঁড়াই, তাদের জীবনটাকে সহজ করে দিই। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।